হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আবার আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি শ্রাবন্তী। আর চলো, আজকে ছিল বৃহস্পতিবারের সকাল, তো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা ছিল, কয়েকদিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো এই বারকার শীতে কিন্তু আমাদের কিন্তু সেরকম সবজিপাতি এখানে আসছে না, তো অল্প কয়েকটা সবজিপাতি পেয়েছিলাম কালকে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আমি ভেবেছিলাম যে নিরামিষ কিছু রান্না হবে, তো সেজন্য সকাল থেকেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে কাশি হচ্ছে দু একবার। তো সকাল থেকে কিন্তু আমি একটাও রান্না কিছুই করিনি। তো ভাবলাম অনেকটা বেলা হয়ে গেছে, এবারে একটু রান্না করা যাক, দুপুরকার খাবার দাবার আয়োজন করা যাক। তো সেই জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি সবজিপাতিগুলো ধুয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি। আজকে আমি বানাচ্ছি মুগ ডাল। তো এখানে মটরশুঁটি, বিনস এগুলো দিলে আরও ভালো হয়। তো আমার কাছে সেগুলো ছিল না, বললাম সবজিপাতি পাওয়া যায়নি। তো সেজন্য আমার কাছে ছিল গাজর আর একটা ক্যাপসিকাম, তো সেটাকে কেটে দিলাম। তারপরে আমি উনুনটা জ্বালিয়ে নিয়ে প্রেশার কুকারে একদম বসিয়ে দিচ্ছি। তো কড়াইতে এটা ভেজে নিলে হতো, কিন্তু তা আমি করিনি, একদম প্রেশার কুকারেই ভেজে নিচ্ছি। সবজিপাতি আর ডালটা একটু ফোড়ন দিয়ে সমস্ত কিছু ভেজে নিয়ে তারপর লবণ, হলুদ, মিষ্টি সমস্ত কিছু দিয়ে তারপর আমি একটুখানি গরম জল দিয়ে দেব, তাহলেই কিন্তু ডালটা হয়ে যাবে। আর এইদিকে দেখো, মা কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছে, মানে শ্রীরাম পাঁপড়গুলো, যেহেতু কড়াইটা একদম ছোট কড়াইয়ে ভাজছে, তো সেজন্য এগুলোকে 4 পিস করে নিতে হয়েছে। আর 4 পিস করে নেওয়ার পর তারপর কিন্তু ভাজলে অনেকটা কিন্তু তেল কম দিলেও কিন্তু হয়ে যায়। এগুলো দেখবে যে তেল কম দিয়ে তোমরাও যদি কোনো সময় ভাজো, তো অল্প তেলের মধ্যে পাঁপড় ভাজলে কিন্তু এরকম 4 পিস করে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো অবশ্য হয়ে যায়। বড় পাঁপড়টা যেমন খেতে ভালো লাগে সেরকম হয়তো লাগবে না, কিন্তু তবুও খারাপ লাগে না। আর অল্প তেলে কিন্তু পাঁপড়টা ভাজা হয়ে যায়। আর খুব বেশি তেল খাওয়াও তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। ওই জন্য কোনো সময় তোমরা বাড়িতে খাওয়ার ক্ষেত্রে এরকম করে ভেজে নিতে পারো। তো সমস্ত পাঁপড়গুলো ভেজে নিলাম। এই দেখো, এই টিফিন কৌটোটা কিন্তু দুধ নেওয়ার জন্য কেনা হয়েছিল। তো এই টিফিন কৌটোটাতে এখন আমাদের পাঁপড় রাখা হয়। তো দুধ নেওয়ার জন্য কেনা হয়েছিল, মানে একটা বাড়ির থেকে দুধ আনতে যাওয়া হতো আগে, তো সেটার জন্যই তো টিফিন কৌটোটা কেনা হয়েছিল। তো পাঁপড়গুলো কেটে ভেজে নেওয়ার পর কিন্তু আমি ডালটাকে সিটি দিয়ে নিলাম। আর ডালটা সিটি দেওয়ার পর দেখো কী সুন্দর গলে গেছে সবজিগুলো, ডালটাও খুব সুন্দর কিন্তু গলে গেছে। আর এই প্রেশার কুকারটাতে 2টো সিটি দিলেই হয়ে যায়, কিন্তু আমার যে ছোটো প্রেশার কুকারটা আছে, সেই প্রেশার কুকারটাতে কিন্তু জানেন তো বন্ধুরা, সেই ভালো মতো সিটি না দিলে, অনেকক্ষণ সময় না লাগালে কিন্তু ডালটা সিদ্ধ হয় না। তো এটা হচ্ছে বড় মাঝারি সাইজের প্রেশার কুকার। তো দেখুন ডালটা কত সুন্দর গলে গেছে, আর লবণ, হলুদ, মিষ্টি এর সঙ্গে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর প্রথম দিকেই তো আমি জিরে আর শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে ছোঁক দিয়ে দিয়েছি। তারপর কিছুটা গরম মশলা আমি দিয়ে দিলাম, তারপর পুরোটাকে নাড়িয়ে নিলাম। ডালটা আমার কিন্তু রেডি হয়ে গেল। তো ডালটা এখন তুলে নিচ্ছি খাবার দেওয়ার জন্য। তো ভাতটাও আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম, আর ডালটাও হয়ে গেছে। আর হচ্ছে এখন আমি পাঁপড় ভাজাটাও মা ভেজে নিল। তো টিফিনটা রেডি করে দিচ্ছি। টিফিনটা রেডি করে দেওয়ার পর কিন্তু আমি ভাবছি আজকে না আগেকার দিনের কিছুটা শাক আছে, মানে পুঁই শাকটাকে আমি আলু, বেগুন, শিম সমস্ত কিছু দিয়ে বানিয়েছিলাম, মূলও কিছুটা দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে সবজি করে যদি সবজির মতো করে যদি শাকটাকে বানানো হয়, সবজি প্লাস শাক দুটোই একসাথে রান্না হয়ে যায়, আর অনেকটা টাইমও সেভ হয়ে যায়, আর এটা স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো। তো তারপর আমি ভাবলাম কি যে শাক, ডাল, পাঁপড় ভাজা এগুলো তো আছেই, তার সঙ্গে একটুখানি অন্য কোনো সবজি তো করতে হবে। তো সেটাকে আমি ভাবলাম আজ যেহেতু
নিরামিষ খাওয়ার দিন, তো কয়েকটা আলু আছে অনেক দিন ধরে, এই পুরনো আলুগুলো। তো নতুন আলু আর পুরনো আলু দুটোই আমি নিয়ে নিলাম। দিয়ে আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এই আলুগুলোর আমি এখন বানাবো আলু পোস্ত। অনেক দিন ধরে আলু পোস্ত খাওয়া হয়নি, তো ভাবছি আজকেই একটা সুযোগ এসে গেছে নিরামিষ খাওয়ার। তো এই দিনটা আর মিস করে লাভ নেই, তো আজকেই কিন্তু আলু পোস্তটা বানানো হয়ে যাবে। তো চলো আলুগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার আমি আলু পোস্ত বানাবো। আর মা সকালে উঠেই কিন্তু ভাতটা রান্না করে নিয়েছিল। ভাতটা রান্না করে নিলে দেখবে অনেকটা এগিয়ে যায়। তারপর তো চা, দুধ গরম এগুলো তো হতেই থাকে সব সময়। তো এবারে আমি আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর শুধু আলু দেব না, আমাদের মানে পেঁয়াজটাও এর মধ্যে দেব। নিরামিষ হলেও কিন্তু খুব যে একটা ভালোভাবে নিরামিষ পালন করা হয় সেটা কিন্তু হয় না, কারণ পেঁয়াজ, লঙ্কা এগুলো, তারপর অনেক সময় ওই যে আমরা রান্না করি যেই মানে মশলার কৌটোটা, এটাও কিন্তু অনেক সময় এঁঠো কাটার মধ্যে দেখবে থেকে যায়। ওই কারণে অষ্টমী পুজো বলো বা ষষ্ঠী বলো, এই সমস্ত দিনে কিন্তু আমরা এই ঘরেই রান্না করি না, ওটা নিরামিষের ঠাকুর ঘরে আলাদাভাবে রান্না করা হয়। তো আজকে মাছ মাংস খাওয়া হয় না, কিন্তু পেঁয়াজটা কোনো দিন আমাদের সবজিতে দিতে হয়। তো তারপর ফোড়নে কি দেব, তো সেটা কি হয়ে গেছে রে, এখানটা একটু কাটতে হতো। তো ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে কালো জিরে নিয়ে নিলাম। কালো জিরে আর লঙ্কা, পেঁয়াজ এগুলো কালো জিরে আর লঙ্কাটা 5 ফোড়নে দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকে ভেজে নেব, আর আমি 5 ফোড়নটাও দিয়ে দিলাম। তারপর কালো জিরেটা দিলাম। এই কালো জিরেগুলো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। কালো জিরে দিয়ে কিন্তু সাদা আলুর তরকারি খুব ভালো লাগে, লুচির সঙ্গেও ভালো লাগে। কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি, আর তার সঙ্গে গরম গরম ফুলকো লুচি, এটাও তোমরা বানাতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর কালো জিরেগুলো দেওয়ার কোনো স্কোপ যেহেতু আমি পাচ্ছি না, আজকে ভাবছি কি যে এই পোস্তর তরকারিতে না একটু কালো জিরে দিই। তো এই কালো জিরেগুলো হলো আমাদেরই বাড়িরই আর কি, এটা কেনা নয়, মা আমাদের দেশের বাড়ি থেকে এনেছিল। তো কালো জিরে আর লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম কিছুটা, আর তারপর 5 ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই সাইজের আলু পোস্ত খুবই খেতে ভালো লাগে। তো একটা ভুল করে ফেললাম আমি, কারণ কি কালো কড়াইটাই পাঁপড় যেহেতু ভেজেছিল, তো আমি ভাবলাম এই কড়াইটাই করে নিই। আবারও আরেকটা কড়াই বানালে পরে সেটাকেও আবার ধুতে পরিষ্কার করতে হবে। তো কালো কড়াইয়ে করলাম বটে, কিন্তু কালো কড়াইয়ে আলু পোস্তটা না ভালো হয় না, কালো কালো হয়ে যায়। তো চলো হয়ে গেছে যখন কালো কড়াইয়ে, তো হয়ে যাক রান্নাটা, কিছু করার তো নেই। তো আলুগুলো ভালো করে আমি এখন তেল আর ফোড়ন দিয়ে কষিয়ে নেব, ঢেকে কষিয়ে নেব। এর সঙ্গে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব, আর তারপর 10 মিনিট সময় ধরে কিন্তু আমি এটাকে একটু কষতে দিব। তো এটাকে যত ভালো করে ভাজা হবে, কষানো হবে, ততই কিন্তু আলু পোস্তটা খেতে টেস্ট হবে। তো ঢাকা দিয়ে এটাকে আমি মিনিট 5 মতো রেখে দেবো। এর মধ্যে কিন্তু মাকে আমি বলেছিলাম একটুখানি পোস্ত বেটে দিতে, তো মা পোস্তটা বেটে দিয়েছে। আর আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজ লঙ্কা দিয়ে সমস্ত আলুকে আমি আবার কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। আর আলু পোস্তর তরকারিতে কিন্তু অনেকে হলুদ দেয়, দিলেও ভালো লাগে আর না দিলেও ভালো লাগে। তো আমি আজকে ভাবছি হলুদটা না দিয়েই রান্না করব। তো হলুদ না দিলে সাদা যে আলু পোস্তটা দেখতে লাগে, আমার কিন্তু ওটাই ভালো লাগে। আর হলুদ তো দেওয়া অন্য তরকারি হয়ই, তো
তো সেই জন্য আমি হলুদটা আর আজকে দিচ্ছি না। তো আমি বলেছিলাম না, কালো কড়াইতে একটু কালো কালো হয়ে যায়, তো সেটার জন্য একটু সমস্যা হবে বটে, কিন্তু খেতে কিন্তু টেস্ট খুব সুন্দর হবে আশা করছি। তো পেঁয়াজ আলু আর লঙ্কা ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই জলটা কিন্তু আমি গরম জল দেবো, ঠান্ডা জল এখানে অ্যাড করব না। সমস্ত কিছু নাড়াচাড়া করে আলুগুলোকে আমি সিদ্ধ করতে দেবো 10 মিনিট মতো। তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে গেল দেখো। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম, আর আলুগুলো এই যে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। তারপর আমি পোস্ত বাটা দিয়ে দেওয়ার পর পোস্তর বাটিটাকে ধুয়ে ভালো করে জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি একটু ঝোল ঝোল করে এটাকে নামিয়ে নেব। আলু পোস্ততে কিন্তু একটু ঝোল ঝোল করে নামালেই ভালো হয়, কারণ তোমরা কিভাবে কে করো জানি না, কিন্তু অনেকেই আলু পোস্ততে ঝোল ঝোল করে রান্না করে। ঝোল ঝোল করে করলে আলুর পরে কিন্তু আলুটা এতটা ঝোল থাকে না, ঝোলটা কিন্তু মানে মাখা মাখা হয়ে যায়, আলুটা অনেকটাই ঝোল টেনে নেয়। তো আমি একটু ঝোল ঝোল রাখবো আলু পোস্তটা। তো তারপর আমি কিন্তু খাবারটা বেড়ে নেব। তো আজকে আমি খাবারটা দেওয়ার জন্য আলু পোস্তটাকে এবার অফ করে দিলাম, হয়ে গেছে। তো এবারে খাবারটাকে বেড়ে নেব, তারপর খাবার দিয়ে দেবো। এদিকে তো অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরে প্রায় 9:30 বেজে গেছে। তো আমি ভাতটাকে তুলে নেব। আর আজকের মতো কিন্তু আমার ভিডিওটা এ পর্যন্তই। আর দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে আর সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।